নমস্কার প্রিয় বন্ধু বান্ধবরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি বেশ এক লম্বা গল্প নিয়ে এসেছি শতাব্দীর সেরা ভূতের গল্পের বইয়ের থেকে। এই গল্পটির নাম হলো ৫ নম্বর বাড়ি, অস্পঞ্জ মুখোপাধ্যায়ের লেখা। তাহলে শুরু করি। দেশপ্রিয় পার্ক নয়, তার কাছেই আরেকটা যে ছোট পার্ক আছে, সেই পার্কের একখানা বেঞ্চিতে বিভূতি এসে বসল। প্রায় অপরাহ্নকাল। সারা দুপুরটা ঘুরে ঘুরে সে ক্লান্ত হয়ে পড়েছিল। একটুখানি বসবার পরেই সে রাস্তার উপরকার একটা ইলেকট্রিক পোস্টের গায়ে ছোট্ট একখানা কাগজ আটা দেখতে পেয়ে আবার উঠে তার সামনে এসে দাঁড়ালো। তারপর তার লেখাটুকু পড়ে একটু হতাশ মেশানো বিরক্তির ভাবেই নিজে নিজে বলল, ধ্যাৎ তেরি, বাড়ি ভাড়া নয়, টিউশনি করতে চায় তাই কাজ খুঁজছে। আবার ফিরে এসে সে ধপ করে সেই বেঞ্চিখানায় বসে পড়ল। বোধহয় বেলা তখন ৫টার বেশি হবে না। সূর্য তখনও অস্ত আকাশে গা ঢাকা দেয়নি, শুধু ক্ষণিকের জন্য প্রকাণ্ড পাকুড় গাছটার আড়ালে ঢাকা পড়েছে। তার ডালপাতার ফাঁকে ফাঁকে তার শেষ রেশমিধারা যেন ঝাঁঝরিয়ালা পিচকারি ভেতরে দিয়ে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ছে। সামনে গলির মুখে লাল রঙের বাড়িটার পাঁচিলের মাথায় গোটা ৪ কাক কোনো মতলব হাসিল করবার অভিপ্রায় যথেষ্ট সন্দেহ ও সতর্কতার সঙ্গে খুব ব্যস্তভাবে ঘন ঘন এদিক ওদিক তাকাচ্ছিল। একটু পরেই দু একবার কা কা করে তাদের দুটো অন্যত্র উড়ে গেল। বাকি দুটো অল্প একটু লাফাতে লাফাতে ওধার ঘেঁষে সরে বসল। এই সময় বিভূতির পাশেও হঠাৎ এক ভদ্রমহিলা এসে বসলেন এবং বিভূতির দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, বাড়ি ভাড়া খুঁজছেন বোধহয়? একটু সম্ভ্রমে দৃষ্টিতে তার দিকে চেয়ে বিভূতি বলল, হ্যাঁ, ইলেকট্রিক পোস্টের কাগজখানা তাই পড়ছিলাম। ওটা বাড়ি ভাড়ার নয়, আজকাল বাড়ি পাওয়া মুশকিল। মহিলাটির বয়স আন্দাজ ২৫-২৬ বছর। বেশ প্রফুল্ল ভাব, বেশভূষা ভদ্ররুচি সম্মত। হাসি হাসি মুখে তিনি বললেন, মুশকিল কিছুই নয়, বাড়ি আছে, সন্ধান করাটাই মুশকিল। আমি আপনাকে একটা সন্ধান বলে দিচ্ছি। চমৎকার বাড়ি, একতলায় ৩খানা ঘর, ভাড়াও উচিত মতো, অর্থাৎ কোথায় বলুন তো, কাছাকাছি কি? এই তো সামনের ওই গলিটা দিয়ে বেরিয়ে ও রাস্তার ৫ নম্বর বাড়ি। বাড়িওয়ালা তেতলায় থাকেন। সকালে গেলেই তার সঙ্গে দেখা হবে। খালি আছে তো? হ্যাঁ, তবে বলছি কেন, ভাড়া খুব বেশি হবে না তো? ১০০-র মধ্যেই, তার বেশি নয়। হঠাৎ এইভাবে বাড়িটার সন্ধান পেয়ে বিভূতি মনে মনে খুব খুশি হল। সংবাদদাত্রীকে এজন্য অনেক ধন্যবাদ দিলে। তারপর আরো দুই একটা কথা হবার পর বিভূতি উঠে দাঁড়াতেই ভদ্রমহিলাও উঠে দাঁড়ালেন এবং বিভূতির সকৃতজ্ঞ নমস্কারের প্রত্যুত্তরে তিনিও নমস্কার জানিয়ে অন্যদিকে চলে গেলেন। বিভূতি ভবানীপুরের দিকে একটা মেসে থেকে কলেজে পড়ে। তার দাদা বিজলী দিল্লিতে কোনো সরকারি অফিসে চাকরি করতেন। সম্প্রতি কলকাতায় বদলি হয়। বরানগরে এক আত্মীয়ের বাড়িতে এসে উঠেছেন। সঙ্গে স্ত্রী, দুটি শিশু সন্তান ও একটি পশ্চিমা ভৃত্য নাতনি। অনেক খোঁজাখুঁজি করেও সুবিধামতো বাসা পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর বিভূতি বরানগরে এসে দাদাকে সংবাদ দিলে, সাউথ ক্যালকাটা তোমার পছন্দ, সেখানেই একটা ভালো বাসার সন্ধান পেয়েছি। বিভূতির মুখে সমস্ত শুনে বিজলী বলল, আমার তো আর সময় হবে না, কাল সকালে তুই গিয়ে সব দেখে শুনে ঠিকঠাক করে আয়। ১০০টা টাকা নিয়ে যাস, অ্যাডভান্স দিয়ে একবারে পাকাপাকি করে আসবি। বিভূতি তার ভবানীপুরের মেসে চলে গেল। পরের দিন সকালে চা খেয়ে বিভূতি সেই ৫ নম্বর বাড়িটার উদ্দেশ্যে বার হলো। বাড়িটার কাছাকাছি এসে একটু তফাৎ থেকে দেখতে পেল বাড়ি ঢোকবার মুখে রয়াকের পৈঠায় কালকের সেই মহিলাটি বসে রয়েছেন। কালকের মতো সাজগুজ নেই, পরনে শুধু একটা আটপৌরা শাড়ি, গায়ে একটা সাধারণ ব্লাউজ, পায়ে একজোড়া অতি সাধারণ স্যান্ডেল। আরও একটু কাছে এসে নমস্কার করে তার দিকে চাইতেই
বিভূতি আর তাকে দেখতে পেল না। বাড়ির মধ্যে চলে যেতেও তো দেখা যায়নি তাকে। আশ্চর্যের ব্যাপার তো, হাওয়া হয়ে মিলিয়ে গেল নাকি? দেহখানা তার মোটাসোটা না হলেও তেমন রোগা পটকা, অর্থাৎ হাওয়ায় মিলিয়ে যাবার মতো তো নয়। যাই হোক, বাড়িটা তাহলে ওদেরই, কিংবা ওরা দোতলার ভাড়াটেও হতে পারেন। বিভূতি ভাবতে ভাবতে ভেতরে ঢুকে গেল। গিয়ে দেখল নিচেকার তিনখানা ঘর খালি পড়ে রয়েছে। জানালাগুলো সব খোলা, কিন্তু দরজায় তালা বন্ধ। উপরের দিকে চোখ উঠিয়ে বিভূতি ডাকল, কে আছেন? একবার নিচে আসবেন? একটু পরেই তিনতলা থেকে চটি জুতো পায়ে কার নেমে আসবার ফটফট শব্দ শুনতে পাওয়া গেল। নিচে নেমে এলেন এক ভদ্রলোক। এসে বিভূতিকে জিজ্ঞাসা করলেন, আপনি ডাকছিলেন বোধহয়, কি চান? নিচের পোরশনটা ভাড়া নিতে চাই। আপনারই বাড়ি তো? হ্যাঁ, ভাড়া ১১০ টাকা। ১ মাসের ভাড়া অ্যাডভান্স রাখার নিয়ম। ঘর তিনখানা দেখবেন? তাহলে চাবিটা। বলেই তিনি পকেট থেকে চাবিটা বার করে ঘর তিনখানা বিভূতিকে দেখিয়ে দিলেন। ঘর দেখে বিভূতির পছন্দ হলো। সে বলল, ১১০ একটু বেশি নয়? একটু কমিয়ে সমিয়ে নিন, বরাবরই থাকবো। বাড়ির বাজার তো দেখছেন, তিনখানা ঘর একবারে হোল সেপারেট। ১১০ মোটেই বেশি নয়। তবে আপনি যখন বলছেন, আপনার কথাটা রাখতে হবে তো। আপনি ৫টা টাকা কমেই না হয় দেবেন, তবে কথাটা গোপন রাখবেন। দেখুন স্যার, পুরোপুরি হোক ১০০ করেই নিন। ভাড়ার কোনো গোলমাল হবে না। ফি মাসের ৫ তারিখে আপনি ভাড়া। আচ্ছা আচ্ছা, আপনার অনুরোধ ঠেলা শক্ত। বেশ, আপনি যদি খুশি হন ওই ১০০ করেই দেবেন, তবে অ্যাডভান্সটা দিয়ে পাকাপাকি করে নেবেন। আপনাকে আমি এখনই ১ মাসের ভাড়া অগ্রিম দিয়ে যাচ্ছি। বিভূতি বাড়িওয়ালার হাতে ১০০ টাকা দিয়ে একখানা রসিদ নিয়ে বরাবর বরানগরে দাদার কাছে চলে গেল। দাদা সব শুনে বললেন, তাহলে কালই কিছু কিছু জিনিস নিয়ে গিয়ে ওখানে রেখে আয়। পরের দিন মোটামুটি কিছু কিছু জিনিসপত্র বিভূতি ৫ নম্বর বাড়িতে এনে ফেলল। বিভূতির দাদার সঙ্গে দিল্লির থেকে নাতনি নামে যে চাকরটা এসেছিল, ঠিক হলো সে রাত্রে সেই ৫ নম্বর বাড়িতে থাকবে। সে তার বিছানাপত্র নিয়ে বেলাবেলি সেখানে চলে গেল। এদিকে বরানগর থেকে বিভূতি তার মেসে ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করবার জন্য বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। কিন্তু দিবানিদ্রার অভ্যাস না থাকতে তার ঘুম এলো না। চিত হয়ে শুয়ে থেকে সে তার কলেজের আসন্ন পরীক্ষার ভাবনার সঙ্গে আরো অনেক কিছু ভাবতে লাগলো। হঠাৎ সামনেকার দেয়ালে তার নজর পড়ল। একটা ছায়া, মানুষের ছায়ামূর্তি, অস্পষ্ট। পরক্ষণেই সেটা স্পষ্ট হয়ে ফুটে উঠল। বিভূতি বিস্ময়ের সঙ্গে দেখল সেই ভদ্রমহিলাটির মুখছবি, যার সঙ্গে পরশু পার্কের বেঞ্চে পাশাপাশি বসে সে কথা কয়েছিল। কাল ঝাঁকে ৫ নম্বর বাড়ির প্রবেশদ্বারে সংলগ্ন রোয়াকটার উপরে বসে থাকতে দেখেছিল। ধড়মড় করে বিছানার উপর উঠে বসে আবার দেয়ালের দিকে চাইল, কিন্তু আর কিছু দেখতে পেল না। ছায়াটা মিলিয়ে গেল। কি এ? দেখার কোনো ভুল নয়, স্বপ্নও নয়, ঘুমের ঘোরেও নয়। সে তো ঘুমোয়নি। জাগ্রত অবস্থায় চোখের সামনে স্পষ্ট, অতি স্পষ্ট। ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে মহা বিস্ময়ে সে বসে বসে নানা রকম ভাবতে লাগলো। তার বিস্মিত মনের মধ্যে কেবলই প্রশ্ন জাগতে লাগলো, এ কি ব্যাপার? ভেলকি? ম্যাজিক? না আর কিছু? সারা বিকাল সন্ধ্যা এই ব্যাপারটা কেবলই তার মাথায় এসে জট পাকাতে লাগলো। রাত্রে তার ঘুমও ভালো হয়নি। শেষ রাত্রের দিকে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন একটু বেলাতেই তার ঘুম ভাঙল। শরীর খুবই বেজুত। মুখ হাত ধুয়ে চা খাবার ইচ্ছায় মেসের ভৃত্যের উদ্দেশ্যে বিভূতি হাঁক দিল, শম্ভু। কিন্তু যে এসে দরজার সামনে দাঁড়ালো সে শম্ভু নয়, নাতনি। ঘরে ঢুকেই নাতনি মেজের উপর থপ করে বসে পড়ল। তার চোখ দুটো লাল, মুখখানা শুকনো, মাথার চুলগুলো উস্কো খুস্কো। মনে হয়
তার সারা দেহ ক্লান্তিত, যেন অবসন্ন। বিভূতি তার মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, হঠাৎ ফজির বেলায় তুমি চলে এলে কেন নাতনি? কথার উত্তরে যা জানা গেল তা এই, গত রাত্রে ৫ নম্বর বাড়ির ঘরের দরজায় বেশ করে খিল লাগিয়ে নাতনি যখন শুয়ে পড়ে তখন রাত প্রায় ১১টা। নতুন জায়গা বলে প্রায় ক্ষেত্রে যা হয়, তার ভালো ঘুম আসেনি। খোলা জানলার ফাঁকে ঘরের দেওয়ালে, মেঝে জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছিল। অনেক সময় ধরে এপাশ ওপাশ করেও তার ঘুম এলো না। হঠাৎ সে শুনতে পেল ঘরের ছাদে অর্থাৎ দোতলায় কি সব শব্দ হচ্ছে। শব্দটা একটানা নাগাড় হয়ে চলল। কোনো কিছু ভারী জিনিসপত্র নাড়ানাড়ি বা সরানোর শব্দ। নাতনি জানত দোতলার ঘর তিনখানায় কেউ থাকে না, তা তালা বন্ধই থাকে। অথচ সে ঘরে শব্দ করে কারা? বাড়িওয়ালা থাকে তেতলায়, এত রাত্রে সেখানে নীরব নিস্তব্ধ। নাতনি তখন উঠে বসে শব্দটার প্রতি কান রেখে নানা রকম আবোল তাবোল ভাবতে থাকে। সে সময় তার সামনেকার অর্থাৎ ভেতরের দিকের জানলার কাছে একটা উসখুস শব্দ শুনে সেই দিকে চাইতে সে দেখতে পায় একটা ঔরত লোক দুহাতে জানালার দুটা শিক ধরে তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। দুজনে চোখাচোখি হতেই औरतटी বলে, ভাইয়া দোকান সে এক পাও চিনি ले आओ, চা বানায়েগা। সঙ্গে সঙ্গেই নাতনি সোজা দাঁড়িয়ে উঠে রাস্তার দিকের দরজা খুলে একবারে বাইরের দিকে ছুট। তারপর বাকি রাতটা সে ওই ফুটপাতের এদিক ওদিক কোনো রকম কাটিয়ে সকাল হতেই বিভূতির কাছে চলে এসেছে। মেসের দু একজন ভদ্রলোক ব্যাপারটা শুনে বললেন, এই যে ডাহা ভুতুড়ে ব্যাপার, ও বাড়িতে আপনার দাদা গিয়ে কিছুতেই টিকতে পারবেন না বিভূতিবাবু। বিভূতি নাতনিকে সঙ্গে নিয়ে তখনই বরানগরে চলে গেল। বিভূতি ও নাতনির মুখে সমস্ত শুনে বিজুলি চমকে উঠল, যতটা ভয় পেল ততটা। ওদের মামাতো ভাই কার্তিক তখন সেখানে ছিল। ঘটনার সব শুনে সে বলল, আরে দূর দূর, যত সব বাজে কথা। আচ্ছা, আজ আমরা ২-৪ জন সেই ঘরে থাকব, দেখা যাবে কি রকম ভূত। আমরা হলুম জ্যান্ত ভূত, মরা ভূত আমাদের কাছে কি করে ঘেঁষে দেখা যাবে। বিভূতি, তুই আমাদের সঙ্গে থাকতে পারবি তো? বিভূতির পরীক্ষা সামনে, তারপর আর ক্ষতি করে সে যেতে চাইল না। নাতনি খুব ভয় পেয়ে গিয়েছিল, তাকে বলতে সেও রাজি হলো না। কার্তিক বলল, কোচ পড়বা নেই, নেপা, সুধীর, হেমা আর আমি এই ৪ জনে থাকবো। তুমি বিজুলিদা তোমার স্টোভটা আমাদের দিও, চায়ের জোগাড় নিয়ে যেতে হবে। ওই ব্যবস্থাই ঠিক হলো। রাত ৯টার মধ্যে খাওয়া দাওয়া সেরে কার্তিক তার ওই ৩ বন্ধুকে নিয়ে ৫ নম্বর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলে। রাত্রি গভীর এবং নিস্তব্ধ। অনুমান রাত তখন ১:৩০ কি ২টো। ৫ নম্বর বাড়ির রাস্তার দিকের ঘরখানার মধ্যে তখন ৪ বন্ধু মিলে চার শ্রাদ্ধ করতে করতে খোশ গল্প জুড়েছে। সকলেরই ঘুম এসেছে, কিন্তু একটা প্রত্যাশিত ভয়ের ব্যাপারের জন্য কেউই নিশ্চিন্ত মনে ঘুমোতে পারছে না। একটা কিছু অঘটনের আশায় ও প্রতীক্ষায় গভীর রাতের নিস্তব্ধ ক্ষণগুলো অতিবাহিত করছে। রাস্তার ধারের যে ঘরখানার মধ্যে তারা বসেছিল তার বাইরের ও ভেতরের দিকের সবকটা জানলাই উন্মুক্ত, শুধু উভয় দিকের দরজা দুটো ভালো করে খিল আটা ছিল। দুদিকের দুটো দেয়াল গাত্রেই ২টো ৬০ পাওয়ারের ইলেকট্রিক বাল্ব রাত ৯টা থেকে জ্বলছে। সেই উজ্জ্বল আলোয় সুধীর একখানা পত্রিকা খুলে তার স্থানবিশেষ হেঁকে হেঁকে পড়ছে, আর সবাই তা শুনছে। উদ্দেশ্য স্ব মনটাকে বিষয়ান্তরে মগ্ন রাখা, যাতে সম্ভাবিত ভয় থেকে তারা মুক্ত থাকে। যেটা পড়ছিল সেটা শেষ করে সুধীর বলে উঠল, ওরে, জেঠামশায়ের একটা কবিতা রয়েছে এতে, শোন পড়ি। সুধীর পড়তে লাগলো। কবিতাটা শুনে সকলে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে নেপেন জিজ্ঞাসা করল, কার লেখা রে? সুধীর বলল, উনি দূর সম্পর্কে আমার জেঠামশায় হন, আমার বাবার
ভূমিকা রাখ না বাবা, নামটা কি তাই বল। শ্রী অস। সহসা যেন ঘরখানা কেঁপে উঠল, পৃথিবীটা ঘুরতে লাগলো। সবাই স্তম্ভিত, একেবারে চুপ। হঠাৎ হঠাৎ ভেতর দিকের উন্মুক্ত জানলার বাইরের কি একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে সকলে সেই দিকে তাকাতেই দেখতে পেল জানালার দুটো রড দু হাতে ধরে একটি স্ত্রীলোক বাইরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। দেখেই সবার চক্ষু স্থির। এইসব ক্ষেত্রে কার্তিকের সাহসই সবচেয়ে বেশি, কিন্তু সেও মনে মনে একটু ভয় পেয়ে সুধীরের দিকে তাকিয়ে বলল, স্টোভটা ধরিয়ে একটু জল গরম কর, চা খাওয়া যাক। দেখুন, শুনছেন? জানালার বাইরে দাঁড়িয়ে স্ত্রীলোকটি করুণ স্বরে বললেন। কার্তিক যেন শুনতে পায়নি, এমনি ধারাভাব দেখিয়ে রাস্তার দিকের দরজাটায় দৃষ্টি রেখে চুপ করে রইল। আপনারা চা খাবেন? আমাকে 1 কাপ দিতে পারবেন? গলার স্বরটা অবশ্য নাকি সুরে মোটেই নয়, তবে একটু যেন কেমন কেমন। এদের কজনের মনের অবস্থা যে তখন কিরকম তা তারা নিজেরাই ঠিক বুঝে উঠতে পারেনি। অর্থাৎ কোনো কিছু বোঝবার ক্ষমতা তখন তাদের লোপ পেয়েছিল। নেপেন আর সুধীর উঠে রাস্তার দিকের দরজার কাছটায় এসে দাঁড়ালো। কার্তিক ছেলেবেলা থেকেই ডানপিটে গোছে যাত্রা, থিয়েটার, স্পোর্টস, জিমন্যাস্টিক্স ইত্যাদিতে সে পাকা। সুতরাং সে বীরের মতোই বসেছিল, তেমনি বসে রইল। আর হেমচন্দ্রের নিজের কোনো স্বতন্ত্র সত্তা ছিল না। সুতরাং সে এখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে কার্তিকের সম্মুখে বসে রইল। অর্থাৎ কার্তিক কায়া, সে ছায়া। কায়া উঠলে ছায়া উঠবে, কায়া বসলে ছায়া বসবে, এই ভাব। জানালার বাইরেকার এই ছায়ানারী মূর্তির কাতর প্রার্থনার যে কি উত্তর দেবে এবং দেবে কি না, দেওয়া উচিত কি না, এইসব বিষয় ভাববার মতো তার অবস্থা ছিল না। তবু কে যেন তার চোখ দুটোকে প্রশ্নকারিণীর দিকে ফেরালো। কিন্তু কই, কেউই তো নেই সেখানে। কার্তিকও তখন তার চোখের সমস্ত স্নায়ুতে জোর দিয়ে সেই দিকে তাকালো, কিন্তু সত্যি তো কেউ নেই সেখানে। কয়েক সেকেন্ড আগেও কেউ যে সেখানে দাঁড়িয়েছিল এবং বলছিল, আমাকে 1 কাপ দিতে পারবেন, তাও মনে হয় না। সকলেই ভ্যাবাচাকা খেয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই। এমন সময় এই যে সেই মূর্তি। অনিচ্ছা সত্ত্বেও চুপি সারে কার্তিক জানালার দিকে না চেয়ে পারল না। কই, চা করলেন না আপনারা? প্রশ্নকারিণী একেবারে ঘরের মধ্যে, হাতে চায়ের একটা কাপ ও প্লেট। সঙ্গে সঙ্গেই ঘর একবারে খালি। খোলা দরজাটায় তালা লাগাবার অবকাশ ও সাহস পর্যন্ত কারোর হলো না, কার্তিকেরও না। সে ছুটে বাইরে রাস্তার উপর এসে দাঁড়ালো এবং বীরত্ব দেখিয়ে ওদের 3 জনের উদ্দেশ্যে বলল, ছ্যা, তোরা এত ভীতু? 4 বন্ধু তখন রাস্তার উপর দাঁড়িয়ে তেতলার দিকে চেয়ে বাড়িওয়ালার উদ্দেশ্যে চিৎকার করে ডাকতে লাগলো, ও মশাই, শুনছেন? ও রামবাবু, একবার নিচে আসুন মশাই, রামবাবু, ও রামবাবু। বাড়িওয়ালার নাম যা আমি শুনেছিলাম তা স্মরণ নেই, ধরে নেওয়া যাক রামবাবুই তার নাম। এটা ধরে নেওয়াতে আমার একটা লাভ আছে। শুধু আমরাই বা বলি কেন, আমার এবং পাঠক পাঠিকা সকলেরই লাভ। অর্থাৎ এই নাম উচ্চারণের ফলে আমরা সবাই ওই ওনাদের দয়া থেকে নিষ্কৃত পাব। এখন বুড়ো বয়সে লিখতে গিয়ে ছেলেবেলার সেই অমোঘ মন্ত্রটি বারবার মনে পড়ছে। ভূত আমার পুত, শাকচুন্নি আমার ঝি, বুকে আছেন রাম লক্ষ্মণ, ভয়টা আমার কি? সুতরাং ওই নামটি উচ্চারণে আমাদের সকলেরই লাভ ছাড়া ক্ষতি নেই। যাই হোক, অনেক ডাকাডাকিতেও রামবাবু কোনো সাড়া পাওয়া গেল না। তবে শব্দ একটু পাওয়া গেল, খড়খড়ির পাখি খোলার শব্দ। কিন্তু পরক্ষণেই খড়খড়ি আবার বন্ধ হয়ে গেল। মনে হলো তিনি সমস্ত হাল বুঝতে পেরে গা ঢাকা দিয়ে অদৃশ্য হয়ে রইলেন। তা থাকুন, কিন্তু তবুও আমরা সকাল পর্যন্ত তাকে ডাকাডাকি করব, অন্তত মনে মনেও রাম 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 জপব।
এদিকে এই নিশুতি রাতে এই চার গলার গোলমাল ও ডাকাডাকিতে রামবাবুর সাড়া না পাওয়া গেলেও পাড়ার বহু বাড়ির লোকজন উঠে পড়েছিল। ১২ নম্বর বাড়ির বীরেনবাবু চোখ রগড়াতে রগড়াতে কাছে এসে সমস্ত ব্যাপারটা শুনে বললেন, দরজাটায় তালা লাগিয়ে দিয়ে চলুন, আপনারা আমার বাইরের ঘরটায় গিয়ে বসবেন। সুতরাং সকলে বীরেনবাবুর বৈঠকখানায় এসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বললেন, ও বাড়িতে কেউ বাস করতে পারে না মশাই, বছরখানেক ধরে ওটা পড়েই রয়েছে। মধ্যে ২-৩ জন ভাড়াটে এসেছিল, কিন্তু এক রাত্রির বেশি কেউই থাকতে পারেনি। শুধু এক পাঞ্জাবি মিলিটারি অফিসার ২টো রাত আর একটা দিন কাটিয়ে গিয়েছে। যাকে আপনারা দেখেছেন সেটি হলো রামবাবুর বিধবা পুত্রবধূ। ওই দোতলার শোবার ঘরে বউটি কেরোসিন জেলে আত্মহত্যা করেছিল। এই সূত্রে বীরেনবাবু আরও বলে ফেললেন, বউটি খুব ভালো ছিল মশাই, কিন্তু স্বামী মারা যাবার পর শাশুড়ি ওকে বিষ নজরে দেখত। ক্রমশ শাশুড়ির জ্বালা সহ্য করতে না পেরে একদিন বেচারি এই কাণ্ড করে বসল। শাশুড়িটা এখানেই আছে তো? না, বউ মারা যাবার পর তারও একটা কঠিন যন্ত্রণাদায়ক রোগ হয়। তারপর একদিন রক্তবমি হয়ে তিনিও মারা যান। এখন তো রামবাবু একা। ভবানীপুরে এক ভাগ্নের বাড়ি থেকে দুবেলা খেয়ে আসেন। ওকেও কি একটা শক্ত রোগে ধরেছে। মাঝে মাঝে তেতলা থেকে আমরা ওর কাতরানি শুনতে পাই। পেটের মধ্যে কি একটা ভীষণ যন্ত্রণা হয়। সে সময় জোরে জোরে নিজেই নিজের পেটে কিল মারতে থাকেন। যাক, আপনারা খুবই ভয় পেয়েছেন নিশ্চয়, কিন্তু ভয়ের কি আছে, ভূত তো আজকাল সর্বত্রই। সর্বত্রই? তা বই কি। অবশ্য মরা ভূত নয়, আমি জ্যান্ত ভূতের কথা বলছি। আজকাল দেশে, সমাজে, সংসারে এই সব জ্যান্ত ভূতের সংখ্যা বেড়েই চলছে। মরা ভূতের তবুও রোজা আছে, কিন্তু জ্যান্ত ভূতের রোজা পাওয়াই কঠিন। যাই হোক, এই বাড়িতে আপনারা থাকতে পারবেন না। কিছু অ্যাডভান্স নিয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, ১০০। ওটা জলেই গেল আপনাদের, কারণ বৌমাটি তার দুষ্টু শাশুড়িকে নিয়েছেন, কিন্তু শ্বশুরটাকেও না নিয়ে বোধহয় এ বাড়ি ছাড়ছে না। তবে এ পর্যন্ত অন্য কারো উনি ক্ষতি করেননি। সকলে কাঠের মূর্তির মতন নিশ্চল হয়ে বসে ৫ নম্বর বাড়ির এই সব কথা শুনতে লাগলো। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর এরকম গল্প শোনার জন্য প্রতীক্ষা করুন। আমি আবার চলে আসবো একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।